আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমাদের মূল পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের আজকে আমরা পড়বো হচ্ছে হাইড্রোজেন বন্ধন সম্পর্কে। আমরা হাইড্রোজেন বন্ধন সম্পর্কে বেসিক জিনিসটা জানবো, কোনো একটা যৌগের মধ্যে কতগুলো হাইড্রোজেন বন্ধন আছে সেই ট্রিক্সটা শিখবো, কিভাবে কোনো একটা যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন নাম্বারটা বের করতে হয়। খুব দারুণ একটা ট্রিক্স আছে, সেটা শিখবো। ইন্ট্রা মলিকিউলার এবং ইন্টারমলিকিউলার অর্থাৎ অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন এবং আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন সম্পর্কে আমরা জানবো। সাথে আমরা জানার চেষ্টা করব হাইড্রোজেন বন্ধনের উপকারিতা, হাইড্রোজেন বন্ধন দৈনন্দিন জীবনে কি কি কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপর বরফ পানিতে ভাসে কেন সেটা জানবো আমরা। এর পাশাপাশি আমরা অ্যাসিটিক অ্যাসিডের ডাইমার গঠন সেটা দেখব, বরফের গঠন দেখব। সো অনেকগুলো ছোট ছোট টপিক আছে যেগুলো তোমাদের বেসিকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাইড্রোজেন বন্ধন পার্টটা কিন্তু আমাদের বন্ধন পার্টের মধ্যে সব থেকে দুর্বল বন্ধন। হ্যাঁ, এর আগে আমরা সমযোজী বন্ধন দেখছি, আমরা আয়নিক বন্ধন দেখছি, সন্নিবেশ সমযোজী বন্ধন দেখছি, তাই না? সো যারা যুক্ত হচ্ছে দেরি না করে ঝটপট বাকিদেরকে একটু মেনশন করে ফেলো। আমরা আমাদের ক্লাসটা এখনই শুরু করতে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো চলো দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। আজকে অনেক ঠান্ডা পড়ছে না? হ্যাঁ, আসলেই অনেক ঠান্ডা পড়ছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ফাইন। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, আর 3টা ক্লাস হবে। হ্যাঁ, আর 3টা ক্লাস হবে। ওকে, ঠিক আছে। সো আমরা প্রথমেই আন্তঃআণবিক বন্ধন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো তার আগে আমরা চলো বন্ধনের একটা ক্লাসিফিকেশন, যেটা এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন অ্যাকচুয়ালি কত প্রকার। রাসায়নিক বন্ধন অ্যাকচুয়ালি কত প্রকার। সো সেখানে আমরা কিন্তু বেশ কিছু জিনিসপত্র দেখেছিলাম। এক হচ্ছে অন্ত আণবিক আর আরেকটা ছিল হচ্ছে আন্ত আণবিক। হ্যাঁ, আজকে আমরা আন্ত আণবিক হ্যাঁ বন্ধনের মধ্যেই হাইড্রোজেন বন্ধন নিয়ে অ্যানালাইসিস করব। এই চার্টটা এর আগে তোমাদেরকে দেখানো হয়েছে। আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন নিয়ে আমরা আসলে অ্যানালাইসিস করব। তবে এর মধ্যে অন্ত বলে একটা পার্ট থাকবে, সেটা হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদের মধ্যে। হ্যাঁ, তো প্রথমে আমরা আসি যে হাইড্রোজেন বন্ধন বলতে আসলে কি বোঝায়, হাইড্রোজেন বন্ধন কার কার মধ্যে হয়। হাইড্রোজেন বন্ধন বলতে কি বোঝায়, হাইড্রোজেন বন্ধন কার কার মধ্যে হয়। অলরেডি কিন্তু আমাদের কোভ্যালেন্ট বন্ড, মেটালিক বন্ড, আয়নিক বন্ড এগুলো কিন্তু হয়ে গিয়েছে এবং পরবর্তী ক্লাসে আমরা এই পার্টটা নিয়ে অ্যানালাইসিস করব। তাইলে আমাদের সকল বন্ধন পড়াশোনা কিন্তু শেষ। একদম বন্ধনের প্রথম ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের কি কি বন্ধন হতে পারে। এগুলো আমাদের হয়ে গেছে অলরেডি। ফাজানের নীতি হয়ে গেছে, পোলারিটি হয়ে গেছে, আমাদের সংকরায়ন হয়ে গেছে, যেটা এই পার্টের মধ্যে। আর আজকে আমরা হাইড্রোজেন বন্ধন পড়বো, পরবর্তী ক্লাসে ভ্যান ডার ওয়ালস ফোর্স পড়বো, ঠিক আছে? সো এইভাবে আমাদের লেকচারটা সাজানো হয়েছে। তো চলো আমরা প্রথমে হাইড্রোজেন বন্ধন বলতে আসলে কি বোঝায়, কাদের কাদের মধ্যে হয়, সেই পার্টটা নিয়ে অ্যানালাইসিস করব, ঠিক আছে? তো আসো, হাইড্রোজেন বন্ধন কাদের কাদের মধ্যে হয় একদম মনে রাখবা, সবসময় মনে রাখবা। হাইড্রোজেন বন্ধন হয় হাইড্রোজেন এর সাথে ফ্লোরিন, অক্সিজেন অথবা নাইট্রোজেন সংযুক্ত থাকলে সেখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন সংযুক্ত থাকলে সেখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। ফর এক্সাম্পল, ধরো হাইড্রোজেনের সাথে অক্সিজেন সংযুক্ত আছে, এটা হচ্ছে পানি, তাই না? অক্সিজেন বন্ড হাইড্রোজেন, অক্সিজেন বন্ড হাইড্রোজেন, অক্সিজেন বন্ড হাইড্রোজেন, অক্সিজেন বন্ড হাইড্রোজেন। এখানে যে ঘটনাটা ঘটে একটু খেয়াল করে দেখো। এখানে যে ঘটনাটা ঘটে, এই যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে, হাইড্রোজেনের 2.1, অক্সিজেনের 3.5। তাইলে এক্ষেত্রে এইটা হচ্ছে ডেল্টা নেগেটিভ প্রান্ত আর এটা হচ্ছে ডেল্টা পজিটিভ প্রান্ত। একই রকম ভাবে ডেল্টা নেগেটিভ প্রান্ত, ডেল্টা পজিটিভ প্রান্ত, ডেল্টা নেগেটিভ প্রান্ত, ডেল্টা পজিটিভ প্রান্ত। তো এই যে ডেল্টা নেগেটিভ প্রান্ত এবং ডেল্টা পজিটিভ প্রান্ত দুইটার মধ্যে যে বন্ধনটা তৈরি হয় সেটাই হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই যে এইভাবে এইভাবে ডট 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 সাইন দিয়ে আমরা হাইড্রোজেন বন্ধনটারে দেখাই, ঠিক আছে? ডট 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 সাইন দিয়ে আমরা হাইড্রোজেন বন্ধনটারে দেখাই, ঠিক আছে? একই রকম ভাবে এইচ এফ এর মধ্যে
একই রকম ভাবে NH3 এর মধ্যে আমরা হাইড্রোজেন বন্ধন দেখতে পাই। এখন ফন ছাড়া আর কে যুক্ত হইতে পারে? ফন ছাড়া আর যুক্ত হইতে পারে ক্লোরিন। আর কে যুক্ত হইতে পারে? ক্লোরিন। তবে শর্ত আছে এক্ষেত্রে। শর্তটা হচ্ছে শুধুমাত্র অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে, শুধুমাত্র অর্গানিক কম্পাউন্ড মানে হচ্ছে জৈব যৌগের ক্ষেত্রে, যেমন ক্লোরোফর্ম, হ্যাঁ, শুধুমাত্র জৈব যৌগের ক্ষেত্রে। এক্ষেত্রে শুধুমাত্র ক্লোরিন সংযুক্ত হইতে পারে, শুধুমাত্র জৈব যৌগের ক্ষেত্রে। এক্সাম্পল কি হইতে পারে? ক্লোরোফর্ম। কি সাবজেক্ট ক্লাস শুরু হয় না কেন? 8টা বাজে গেছে না? CHCl3 CHCl3 ক্লোরোফর্ম, ঠিক আছে, ক্লোরোফর্ম। ওকে, তাইলে ব্যাপারটা দেখো, হাইড্রোজেন প্লাস ফন, হাইড্রোজেন প্লাস ফন, এর পাশাপাশি শুধু ক্লোরিন হইতে পারে, শুধু ক্লোরিন হইতে পারে। তাহলে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের সাথে, হ্যাঁ, আরো বেশি তড়িৎ ঋণাত্মক, আরো উচ্চ তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট মৌল সংযুক্ত হয়ে যে বন্ধনটা তৈরি করে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন। যেমন তুমি বলতে পারো HF, হ্যাঁ, এর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, NH3, হ্যাঁ, HF পানি, পানি এবং NH3, এদের মধ্যে হাইড্রোজেন বন্ধনের শক্তিমাত্রা তুলনা করো। হাইড্রোজেন বন্ধনের শক্তিমাত্রা ডিপেন্ড করে, শক্তিমাত্রা ডিপেন্ড করে ইলেকট্রোনেগেটিভিটির উপরে। ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়ে, সংযুক্ত মৌলের ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়ে শক্তিমাত্রা তত বাড়তে থাকে। তাহলে ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4.0, তারপর অক্সিজেনের 3.5 এবং নাইট্রোজেনের 3.0। তাইলে সিকোয়েন্সটা কিন্তু এরকম, তাই না? দেখো আমাদের সিকোয়েন্সটা হচ্ছে এরকম। ফন, এখান থেকেই কিন্তু ফন ব্যাপারটা এসেছে, হ্যাঁ, এখান থেকেই ফন ব্যাপারটা এসেছে। সো মাঝে মধ্যে কিন্তু এই ধরনের প্রশ্ন করবে, নিচের কোনটির মধ্যে সবথেকে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? যদিও হাইড্রোজেন বন্ধন একটা দুর্বল বন্ধন, ঠিক আছে। এখন আসা যাক হাইড্রোজেন বন্ধন, কোথায় হাইড্রোজেন বন্ধন থাকবে? হাইড্রোজেন বন্ধন কার কার মধ্যে হবে? কোথায় হবে? কোথায় হবে? কোথায়, কোথায় হাইড্রোজেন বন্ধন হবে সেটা কেমনে বুঝবো আমরা? মাথায় রাখবা, কোথায় হাইড্রোজেন বন্ধন হবে সেখানে কনসেপ্ট হচ্ছে এরকম, হাইড্রোজেনের সাথে ফন থাকবে এবং তার সাথে কিন্তু আরেকটা ফন থাকবে, হাইড্রোজেনের সাথে ফন থাকবে, তার সাথে আরেকটা ফন থাকবে, ঠিক আছে, হাইড্রোজেনের সাথে ফন থাকবে এবং তার সাথে আরেকটা ফন থাকবে। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম যে ফন, ফন মানে তো FO অথবা N, বন্ড হাইড্রোজেন, এর সাথে ধরো এটা একটা পোরশন, এটা একটা পোরশন, এই পাশে, এই পাশে কি থাকবে? এই পাশে থাকবে ফন, এই পাশে থাকবে আবার ফন, ঠিক আছে, ফন FON, হ্যাঁ, FON। এই এদের মধ্যে কি হবে? এদের মধ্যে কি হবে? এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। এই যে হাইড্রোজেন বন্ধন এদের মধ্যে গঠিত হবে। আমি নিচে যে এক্সাম্পল বোঝাচ্ছি তোমাদেরকে, এক পাশে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিনের এক পাশে থাকবে হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে হয় FON যে কোনো একটা সংযুক্ত থাকতে হবে, আর কখনো কখনো, কখনো কখনো এটার সাথে ক্লোরিন সংযুক্ত থাকতে পারে, কখনো কখনো ক্লোরিন সংযুক্ত থাকতে পারে, ঠিক আছে। যেমন আমরা এই যে এইদিকে এসে দেখবো CHCl3, এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে। তাহলে স্ট্রাকচারটা কি? হাইড্রোজেন থাকবে, সাথে ফন থাকবে, এরকম একটা যৌগ। এই পাশে অবশ্যই ফনের মধ্যে কাউকে না কাউকে থাকতেই হবে, না হইলে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে না। কারণ প্রায় প্রশ্ন হয় নিচের কোন যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন রয়েছে, কোন যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, সেটাই আমরা সবার আগে শিখব, ঠিক আছে। কোন যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন রয়েছে, কোন যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, সেটাই আমরা সবার আগে শেখার চেষ্টা করব। তাহলে ফরম্যাটটা কি? ফন হাইড্রোজেন ফন, ফন হাইড্রোজেন ফন। আবারও কনসেপ্টটা কি? ফন হাইড্রোজেন ফন, ফন হাইড্রোজেন ফন। মুখস্থ করো, ফন হাইড্রোজেন ফন। এটা অ্যাডমিশনে অনেক বেশি কাজে লাগবে, এইচএসসিতেও কাজে লাগবে, ফন হাইড্রোজেন ফন। এবার আসো একটা একটা করে আমরা চেক করব, তাইলে বুঝতে পারবা কার কার মধ্যে হবে। দেখো আমি 15টা এক্সাম্পল রেখেছি, বোর্ড এক্সামে দেখবা এগুলো থেকেই প্রশ্ন হচ্ছে। তাহলে আসো, কন্ডিশনটা কি? ফন হাইড্রোজেন, তাইলে F বন্ড H, তাহলে কি মিলতেছে? F আছে, H আছে, সাথে প্লাস, এই পাশে কে আছে? ফনের মধ্যে কে আছে? F আছে, ফনের মধ্যে কে আছে? F আছে। তাইলে এক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, ইয়েস, এক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, ঠিক আছে, এক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, ঠিক আছে, ফাইন, ওকে ওকে। এবার আসো পরেরটা,
এক্ষেত্রে কি আছে, ফনের মধ্যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন আছে, আর এক্ষেত্রে ফনের মধ্যে অক্সিজেন আছে, হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। ফনের মধ্যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন, ব্যাপারটা এরকম, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে, এই পাশে নাইট্রোজেন আছে, গঠিত হবে। OH অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে আর এই পাশে অক্সিজেন আছে, গঠিত হবে। এ পাশে দেখো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে, এ পাশে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। তোমরা কি বুঝতেছো কনসেপ্টটা আসলে কি দাঁড়াইছে? কনসেপ্টটা আসলে কি দাঁড়াইছে? উপরের ওইটা যদি তুমি বুঝতে পারো, ওইটা যদি তুমি ধরতে পারো, তাহলে এই টপিক তোমার কাছে একদম ইজি, এই টপিক তোমার কাছে একদম ইজি। ঠিক আছে, এই টপিক তোমার কাছে একদম ইজি। দেখো ফনের মধ্যে একটা থাকবে নাইট্রোজেন, হাইড্রোজেন তার সাথে সংযুক্ত থাকবে, সাথে FON এর মধ্যে যে কেউ, মানে প্লাসের সাথে দুইটা যৌগ মিলেই তো হাইড্রোজেন বন্ধন গঠন করবে, তাই না? ফাইন, এবার আসো এই 1 2 3 4 5 এর মধ্যে কোনটা গঠিত হাইড্রোজেন বন্ধন গঠন করবে, কোনটা করবে না, আমাকে একটু বলো। এই দেখো এক্ষেত্রে অক্সিজেনের সাথে হাইড্রোজেন সংযুক্ত থাকবে, আর এই পাশে দেখো অক্সিজেন রয়েছে, হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। ওকে, এক্ষেত্রে হ্যাঁ সি, দেখো প্রথমত দেখো সি ডাবল বন্ড ও বন্ড এইচ, প্রথমত দেখো সি ডাবল বন্ড ও বন্ড এইচ, সি ডাবল বন্ড ও বন্ড এইচ, প্রথমতই দেখো এক্ষেত্রে প্রথমতই, হ্যাঁ দেখো আলটিমেটলি এক্ষেত্রে কিন্তু সি ডাবল বন্ড ও OH আছে, আর এক্ষেত্রে কার্বনের সাথে হাইড্রোজেন সংযুক্ত আছে। এখন এর মধ্যে কি কোনো কার্বন আছে? না। এই পাশেও তো সেম, আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড এইচ, তার মানে এক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে না। কেন? কারণ এই পাশে তুমি বলতে পারো যে ভাই অক্সিজেন আছে, ফাইন অক্সিজেন আছে, কিন্তু এই পাশে কার সাথে থাকতে হবে? হাইড্রোজেনের সাথে ফনের মধ্যে যে কেউ থাকতে হবে, হাইড্রোজেনের সাথে ফন, কারণ আলটিমেটলি এটা যুক্ত থাকলে কি হয় জানো? এটা যুক্ত থাকলে যৌগটা হয় পোলার। কার্বনের সাথে হাইড্রোজেন সংযুক্ত থাকলে এটা তো নন পোলার যৌগ হয়। ওকে, পরেরটাতে আসো, হাইড্রোজেনের সাথে ক্লোরিন সংযুক্ত আছে, তাহলে দেখো এদের মধ্যে কেউ আছে? নাই, তাহলে এই ক্ষেত্রেও হাইড্রোজেন বন্ধন গঠিত হবে না। এই পাশে দেখো ফনের মধ্যে কেউ আছে? নাই। এই পাশে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, ফাইন। এই পাশে ফনের মধ্যে কেউ আছে? নাই, হাইড্রোজেন বন্ধন গঠিত হবে না। এই পাশে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, কিন্তু এক্ষেত্রে ফনের মধ্যে কেউ আছে? নাই, তাহলে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে না। এটা কিন্তু খুব দারুণ একটা ট্রিক্স, এটা অ্যাডমিশনে তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। এবার বাকি 5টার মধ্যে তোমাদেরকে বলতে হবে কোনটাতে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, কোনটাতে গঠিত হয় না। ঠিক আছে? ওকে, 1 4 কে বলেছো, 4 কেন গঠিত হবে? HCl তো গঠিত হবে না। HCl যে 3 হাইড্রোজেন বন্ধন হবে না, ফাইন। এই তো নিজেরা ট্রাই করছো এবং ট্রাই করলেই পারবা। ট্রাই করছো, ট্রাই করলেই পারবা, নিজেরা ট্রাই করলেই পারবা। ফাইন, এবার পরেরটাতে চলে যাব আমরা। পরেরটাতে চলে যাব। দেখো টেস্টটা কি, অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে আর ফনের মধ্যে নাইট্রোজেন আছে, গঠিত হবে। অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, হ্যাঁ, আর এক্ষেত্রে নাইট্রোজেন আছে, গঠিত হবে। এক্ষেত্রে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, ফনের মধ্যে কেউ নাই, কিন্তু ক্লোরিন আছে না, দেখো এই যে ক্লোরিন, এই যে অর্গানিক কম্পাউন্ডের ক্লোরিন, তার মানে এক্ষেত্রেও কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। পরেরটা, এই যে অক্সিজেন রয়েছে, গঠিত হবে, অক্সিজেন রয়েছে, গঠিত হবে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ডিসকাশন, যেখানে কোথায় কোথায় হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব রেগুলার একটা কোশ্চেন, যে কোশ্চেনটা খুব সহজেই তোমরা আসলে মনে রাখতে পারবা। ফনের সাথে হাইড্রোজেন থাকবে এবং পাশাপাশি এর সাথে যদি ফন সংযুক্ত থাকে তাহলে সেখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। ঠিক আছে, তাহলে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের ট্রিক্স আমরা শিখে ফেললাম। এটা এমসিকিউতে অনেক বেশি আসে, এটা এমসিকিউতে অনেক বেশি আসতে দেখা যায়। আশা করছি এখন তোমরা নিজেরা এটা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, তোমরা নিজেরা এটা খুব সহজেই সলভ করতে পারবা। ঠিক আছে, বলো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আছে, ওকে, সবই হবে, 1 2 হবে, ফাইন ফাইন। ওকে, চটপট বলো। ওকে, আমরা 5 নম্বরটা আবার প্লিজ, 5 নম্বরটা দেখো, এই যে ও বন্ড এইচ আছে, ও বন্ড এইচ আছে আর এর মধ্যে ও আছে, শেষ।
ফনের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, ঠিক আছে, ফনের যে কোনো একটা থাকলেই হবে। ওকে, এই যে দেখো জিনিসটা অনেকটা এরকম, ও বন্ড এইচ, আর এক্ষেত্রে সি তো নাই, হ্যাঁ সি আছে, সি ডাবল বন্ড ও বন্ড আর বন্ড আর, ঠিক আছে। ওকে, আসসালাম, হ্যাঁ আবরার, 9:30-এর মধ্যে বের হবো, আর 10টা থেকে ওখানে বুক করা আর কি। ওই ইয়ে থেকে শনি, তোমার হচ্ছে হানি ফ্লাওয়ার থেকে নেমেই অফিসে আসবা না? ওকে ওকে, 9:30 বাজলে সমস্যা নেই, তুমি অফিসে জয়েন করো অথবা যাওয়ার পথে নিয়ে যাবো তোমারে। ওকে ওকে, এটুকু বুঝতে পেরেছো সবাই? দেখো আমি এক্সপ্লেন করে দিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয়, এইটা ডেল্টা পজিটিভ, এইটা হচ্ছে ডেল্টা নেগেটিভ, এই যে এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, ঠিক আছে। আলটিমেট কনসেপ্টটা কিন্তু এটাই যে ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ প্রান্ত তৈরি হবে, তার মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, ঠিক আছে। ওকে ফাইন, আমাকে এক্সপ্লেন করতে বলেছো 5 নাম্বারটা কে জানি, 3 নম্বর কিভাবে হবে ভাইয়া? 2 নম্বরেরটা হলো, বা 2 নম্বরে 2 নাম্বারটা হলো না কেন? হইল না কেন? দেখো এই যে দেখো, এক্ষেত্রে আমার কন্ডিশনটা কিন্তু ফুলফিল হয় নাই, কার্বনের সাথে হাইড্রোজেন সংযুক্ত আছে, থাকতে হবে ফনের সাথে হাইড্রোজেন সংযুক্ত হইতে হবে, ফনের সাথে ফ্লোরিন অক্সিজেন অথবা নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন সংযুক্ত থাকতে হবে, এছাড়া হবে না, ঠিক আছে। 3 নাম্বারটা বুঝি নাই, 3 নাম্বারটা এই যে ক্লোরিন যদি সংযুক্ত থাকে, বলেছি ফন ছাড়াও এক্সেপশনালি যদি ক্লোরিন সংযুক্ত থাকে সেক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, ঠিক আছে। এই যে ক্লোরিন সংযুক্ত আছে, এই পাশে ফনের মধ্যে যে কেউ একজন থাকবে যেটা হাইড্রোজেনের সাথে সংযুক্ত থাকবে, ফনের মধ্যে যে কেউ একজন হাইড্রোজেনের সাথে সংযুক্ত থাকবে, এবং সাথে ফনের যে কেউ সাথে ক্লোরিন থাকতে পারে। ওকে নুসরাত, ওকে রবিন, তুমি যেটা বলেছো সেটা আমি এক্সপ্লেন করেছি, হ্যাঁ ওকে। এই তো ফাইন, এই যে মিষ্টি লিখে দিয়েছো বন্ড নট পোলার, গুড। আমরা এবার পরে চলে যাব, ঠিক আছে। ফাইন, ক্লিয়ার, ফাইন। এবার চলে আসো হাইড্রোজেন বন্ধনের সংখ্যা, এটা প্রায় বিভিন্ন এমসিকিউতে বিভিন্ন যোগে বলবে হাইড্রোজেনের বন্ধনের সংখ্যা বের করো, হ্যাঁ হাইড্রোজেন বন্ধনের সংখ্যা বের করো, এবং এরপরে আমরা চলে যাব হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদে, হাইড্রোজেন বন্ধনের নাম্বারটা বের করো, ঠিক আছে। নাম্বার বের করার খুব দারুণ একটা সিস্টেম আছে, আমরা হাইড্রোজেন সংখ্যা কয়টা আছে সেটাতে দেখে বলতে পারবো, তাই না? লন পেয়ার ইলেকট্রন কয়টা আছে সেটা দেখেও বলতে পারবো। হাইড্রোজেন বন্ধন সংখ্যা বের করার উপায় হচ্ছে, হয়তো ছোট লেখা দেখতে পাচ্ছ অনেকে, হাইড্রোজেন এবং লন পেয়ারের মধ্যে যেটা কম আছে, হ্যাঁ যেটা সংখ্যায় কম থাকবে তাকে 2 দ্বারা গুণ করব, যেটা সংখ্যায় কম থাকবে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব, সংখ্যায় যেটা কম থাকবে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব, ঠিক আছে, সংখ্যা যেটা কম থাকবে। তার আগে আমরা একটু লন পেয়ার ইলেকট্রনগুলো দেখি। এক্ষেত্রে লন পেয়ার ইলেকট্রন থাকবে 2টা, এক্ষেত্রে 1টা, এক্ষেত্রে 3টা, এক্ষেত্রে দেখো অক্সিজেনের ক্ষেত্রে আরবন OH, অক্সিজেনের সর্ববিস্ত স্তরে কয়টা ইলেকট্রন বিদ্যমান? 6টা ইলেকট্রন বিদ্যমান। এদিকে হাইড্রোজেনের সাথে একটা, এদিকে আর এর সাথে একটা, হাইড্রোজেনের সাথে একটা, আর এর সাথে একটা, ঠিক আছে, হাইড্রোজেনের সাথে একটা, আর এর সাথে একটা, তা যদি হয় তাইলে 2টা ইলেকট্রন ব্যবহৃত হয়েছে, তাহলে আরো 4টা থাকবে, তার মানে লন পেয়ার ইলেকট্রন 2টা, এক্ষেত্রে 1টা, এক্ষেত্রে দেখো এই অক্সিজেন, একটা অক্সিজেন কার্বনের সাথে আর একটা অক্সিজেন কিন্তু হাইড্রোজেনের সাথে, একটা অক্সিজেন কার্বনের সাথে আর একটা অক্সিজেন কিন্তু হাইড্রোজেনের সাথে, ঠিক আছে, একটা অক্সিজেন কার্বনের সাথে আর একটা অক্সিজেন কিন্তু হাইড্রোজেনের সাথে, ঠিক আছে। সেক্ষেত্রে লন পেয়ার ইলেকট্রন কয়টা থাকবে? জিনিসটা চিন্তা করে দেখো, ঠিক আগের মতো OH এর মতো 2টা, এক্ষেত্রে নাইট্রোজেনের একটা, অক্সিজেনের 2টা। এই ক্যালকুলেশনগুলো তোমরা হয়তো অনেকে শিখেছো, হ্যাঁ তোমাদের হয়তো জানা আছে। তাহলে চলো লন পেয়ার ইলেকট্রনগুলো একটু কাউন্ট করে ফেলি। এক্ষেত্রে 2টা, এক্ষেত্রে 1টা, এক্ষেত্রে 3টা, এক্ষেত্রে 2টা, এক্ষেত্রে 1টা, এবং এক্ষেত্রে 2টা, ঠিক আছে। সো নাম্বারগুলো আমরা আইডেন্টিফাই করে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে হাইড্রোজেন সংখ্যা। হাইড্রোজেন সংখ্যাগুলোকে আমরা আইডেন্টিফাই করে দেখো তো, হাইড্রোজেন সংখ্যা, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা,
এখানে হাইড্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে দুইটা, হাইড্রোজেন আছে একটা। এবার কনসেপ্টটা একটু খেয়াল করে দেখো, লাস্টেরটা আমি আলাদাভাবে শেখাচ্ছি তোমাদের। যেটার মধ্যে সংখ্যা কম সেটাকে 2 দ্বারা গুণ। সংখ্যা কম দুইটাই সেম, তাহলে যে কোনো একটাকে 2 দ্বারা গুণ করে ফেলবো, উত্তর হবে 4। যে কোনো একটা 1। তাইলে অ্যামোনিয়া কয়টা হাইড্রোজেন বন্ধন গঠন করে? 2টা। পানি কয়টা হাইড্রোজেন বন্ধন গঠন করে? 4টা। HF কয়টা হাইড্রোজেন বন্ধন গঠন করে? ছোট সংখ্যা তো হচ্ছে 1, 1কে 2 দ্বারা গুণ করব। ROS হ্যাঁ কয়টা হাইড্রোজেন বন্ধন গঠন করে? 1কে 2 দ্বারা গুণ করব, 2। আর NH2 হ্যাঁ অ্যামিন মূলক কয়টা হাইড্রোজেন বন্ধন গঠন করে? 2টা। আর COOH কয়টা হাইড্রোজেন বন্ধন গঠন করে? কার্বক্সিলিক অ্যাসিড হাইড্রোজেন বন্ধন গঠন করে 2। আমরা পরবর্তীতে দেখব অ্যাসিটিক অ্যাসিডের ডাইমার গঠন। এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ডাইমার গঠন, 2 মানে হচ্ছে ডাইমার গঠন। ঠিক আছে, এইবার আসো। ঠিক আছে, আমরা এবার পানি প্লাস অ্যামোনিয়ার মধ্যে, পানিতে লন পেয়ার কয়টা আছে দেখো তো? পানিতে লন পেয়ার কয়টা আছে? এখানে হাইড্রোজেন 2টা আছে, এখানে হাইড্রোজেন 3টা আছে। আর এলপি কয়টা আছে? পানিতে আছে 2টা, অ্যামোনিয়াতে আছে 1টা। তাহলে ছোট সংখ্যাটা কি বলতো? ছোট সংখ্যাটা কি? ছোট সংখ্যাটা হচ্ছে 1। 1কে জাস্ট 2 দ্বারা গুণ করে ফেলবো আমরা। ঠিক আছে, 1কে জাস্ট আমরা 2 দ্বারা গুণ করে ফেলবো। এই দুটো যখন একত্রে, ঠিক আছে, আমরা এভাবে চিন্তা করব। ঠিক এভাবে চিন্তা করব। সবাই একটু দেখো, অ্যামোনিয়ার ক্ষেত্রে লন পেয়ার ইলেকট্রন হচ্ছে 1টা, পানির ক্ষেত্রে লন পেয়ার ইলেকট্রন হচ্ছে 2টা। তাহলে যে কোনো একটাকে ডাবল করে ফেলবো আমরা। হাইড্রোজেনের নাম্বার দিয়ে তো আমরা আসলে কাজ করতে পারছি না, তাই না? কারণ দেখো হাইড্রোজেনের নাম্বার 2 আর 3, এদের মধ্যে সবথেকে কম হচ্ছে 1, তাইলে বন্ধন সংখ্যা হচ্ছে 2। কখনো কখনো এইভাবেও প্রশ্ন করতে পারে। ঠিক আছে, কখনো কখনো এইভাবেও প্রশ্ন করতে পারে, কখনো কখনো এইভাবেও প্রশ্ন করতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো জিনিসটা কিন্তু খুব সহজ, খুবই সহজ একটা কনসেপ্ট। ও, হাইড্রোজেনের সংখ্যা অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে 3টা। ফাইন, এখানে একটা ভুল আছে, এখানে একটু ভুল হয়েছে। হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 3টা। ওকে ফাইন, ভাইয়া NH3 তে 3 হবে। ফাইন, তোমরা ওখানেই পড়ে আসো, বাকি কত কিছু পড়ানো হয়ে গেল সেটা খেয়াল না করে ওখানেই পড়ে আসো। হাইড্রোজেনের নাম্বারটা খুব ভালো মতো বুঝে গিয়েছো। এখন বলো জিনিসটা আসলে ক্লিয়ার কিনা, জিনিসটা বুঝছো? ওকে, জিনিসটা কিন্তু অনেক সহজ, কিন্তু এই প্রশ্নটা প্রায়ই তোমরা ফেস করবা। জিনিসটা কিন্তু অনেক সহজ, অনেক ইজি, বাট তোমরা এটা ফেস করবা। হ্যাঁ, ফেস করবা এমসিকিউতে, ইভেন রিটেন টেস্টের জন্য, বেসিকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাডমিশনে দেখবা এই টপিকটা অনেক বেশি প্যারা দিচ্ছে তোমাদেরকে। হ্যাঁ, অ্যাডমিশনে দেখবা এই টপিকটা অনেক বেশি প্যারা দিচ্ছে। ওকে ফাইন, তো এবার চলো, এবার আমরা হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ সম্পর্কে জানবো। প্রকারভেদ, হাইড্রোজেন বন্ধন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ইন্টার আর একটা হচ্ছে ইন্ট্রা। আমরা কিন্তু এটা অলরেডি আজকে ক্লাসে পড়ে এসেছি। একটা ছিল হচ্ছে ইন্ট্রা মানে হচ্ছে অন্ত, আর ইন্টার মানে হচ্ছে আন্ত। সো এই জিনিসটাই এখন আমরা বোঝার ট্রাই করব। হ্যাঁ, ইন্টার মানে হচ্ছে আন্ত, হ্যাঁ, আন্ত আণবিক। ইন্টার মানে হচ্ছে আন্ত আণবিক, হ্যাঁ, আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, আন্ত আণবিক। আর ইন্ট্রা মানে হচ্ছে অন্ত। ঠিক আছে, অন্ত। এখন চিন্তা করো ব্যাপারটা আসলে কি জানো? ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার এই হাত এই হাতের সাথে ধরো বন্ধন তৈরি করছে, তাহলে ব্যাপারটা কি হইলো বলো তো? ব্যাপারটা হচ্ছে অন্ত।
নিজেই নিজেদের মধ্যে বন্ধন তৈরি করে ফেলা। এবার এই হাতটা যদি আরেকজনের সাথে বন্ধন তৈরি করে ফেলে, আরেকজন আমার সাথে, তখন কিন্তু সেটা হয়ে যাবে আন্ত। আন্ত, ঠিক আছে? আন্ত আর অন্তর মধ্যে পার্থক্য আশা করছি বুঝতে পেরেছো। মানে দুইটা আলাদা আলাদা কম্পাউন্ড, তাদের মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন গঠন করে ফেলে, আন্ত আণবিক, ইন্টার। আর ইন্ট্রা কোনটা? ইন্ট্রা হচ্ছে এটা, ঠিক আছে? ইন্ট্রা হচ্ছে এইটা, এই যে ইন্ট্রা, ইন্টার, ঠিক আছে? আন্ত আর অন্ত হয়তো বুঝতে পেরেছো, আমি এখন তোমাদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে? আমি এখন তোমাদেরকে বুঝাচ্ছি, হ্যাঁ, ওকে। এবার আসো, ধরো ব্যাপারটা অনেকটা এরকম, ধরো ব্যাপারটা এরকম, ধরো পানি, পানির অণুটা কিরকম? ও বন্ড এইচ, বন্ড এইচ, ঠিক আছে? ও বন্ড এইচ, বন্ড এইচ। তাইলে দুইটা পানির অণু, এটা ধরো আরেকটা পানির অণু, পাশাপাশি একাধিক অণুর মধ্যে, একাধিক অণুর মধ্যে এই যে ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ, এই যে এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ধনটা তৈরি হচ্ছে, এইটা হাইড্রোজেন বন্ধনটা যে তৈরি হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের আন্ত আণবিক, এটাই হচ্ছে আন্ত আণবিক, ঠিক আছে? আন্ত আণবিক, ওকে। আবার দেখো, আমরা যদি এভাবে চিন্তা করি, HF, হ্যাঁ, H বন্ড F, H বন্ড F, ঠিক আছে? তাইলে খেয়াল করে দেখো, এই যে ডেল্টা পজিটিভ এবং ডেল্টা নেগেটিভ প্রান্ত, পজিটিভ ডেল্টা নেগেটিভ, এই পজিটিভ আর নেগেটিভ প্রান্তের মধ্যে যে বন্ধনটা তৈরি হয়, দুর্বল বন্ধন তৈরি হয়, সেটাই হচ্ছে আমাদের ইন্টার, সেটাই কি আমাদের ইন্টার, ওকে। ওকে, আরেকটা আছে প্যারানাইট্রোফেনল, আরেকটা এক্সাম্পল, ঠিক আছে? প্যারানাইট্রোফেনল, ধরো সংকেতটা এরকম, অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা পড়বা, হ্যাঁ, OH থাকলে হয় ফেনল, আর NO2 থাকলে হয় নাইট্রো, হ্যাঁ। এটা হচ্ছে অর্থ পজিশন, মেটা পজিশন, প্যারা পজিশন, ঠিক আছে? ওকে, এইটার মধ্যে তোমরা একটু খেয়াল করে দেখো, যৌগটা যদি এরকম হয়, যৌগটা যদি এরকম হয়, OH, হ্যাঁ, বন্ড N, বন্ড O, ডাবল বন্ড O, ঠিক আছে? এই পাশে যদি আবার এভাবেই দেখায়, হ্যাঁ, এভাবেই যদি দেখায়, তাইলে ধরো এই যে এই জিনিসটাকে উপর নিচে ছিল, এটাকে জাস্ট আমি সাইড ওয়াইজ লিখেছি, হ্যাঁ, এটাকে জাস্ট আমি সাইড ওয়াইজ লিখেছি। ধরো ব্যাপারটা এরকম, N ডাবল বন্ড O, বন্ড O, এখানে O বন্ড H, ঠিক আছে? এই যে O বন্ড H, তাইলে এই যে ডেল্টা নেগেটিভ প্রান্ত আর ডেল্টা পজিটিভ প্রান্ত, এইখানে, এখানে কি হয়? এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। এবার দেখো পাশাপাশি দুইটা অণুর মধ্যে তৈরি হইল না, তাইলে এক্ষেত্রে এটাকে আমরা বলছি আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এইটার নামটা কি আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে অর্থ, অর্থ নাইট্রোফেনল, হ্যাঁ, ফেনল। তোমরা দ্বিতীয় পত্রে অর্গানিক কেমিস্ট্রিতে যে এই যৌগটা আরো বেশি বিস্তারিত জানতে পারবা, ঠিক আছে? আরো বেশি বিস্তারিত তোমরা জানতে পারবা, ঠিক আছে? আরো বেশি বিস্তারিত জানতে পারবা, ওকে। এক্ষেত্রে কাইন্ড অফ ব্যাপারটা এরকম হয়, এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, ঠিক আছে? ওকে, মানে বন্ধনটা কিভাবে তৈরি হয়েছে, ফাইন। এইটা গেল অর্থনাইট্রোফেনল। এবার ইন্ট্রা ব্যাপারটা চলো আমরা একটু দেখি, হ্যাঁ। আমরা ইন্ট্রা প্যারানাইট্রোফেনল, আমরা সরি, অর্থ না তো, এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল, এটা অর্থ না, এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল, প্যারা মানে এই যে বেনজিনের যে পজিশনগুলা, OMP দিয়ে মনে রাখবা তোমরা, এটা হচ্ছে অর্থ পজিশন, হ্যাঁ, এটা হচ্ছে মেটা পজিশন, আর এটা হচ্ছে প্যারা পজিশন, ঠিক আছে? প্যারা, হ্যাঁ, প্যারা পজিশন, অর্থ মেটা প্যারা পজিশন, ঠিক আছে? এটা হচ্ছে বেনজিনের বিভিন্ন পজিশন। তাহলে প্যারা অবস্থায় কি আছে? নাইট্রো আছে, তাহলে প্যারা নাইট্রোফেনল। আমরা অর্থ নাইট্রোফেনলটা দেখব এখানে,
অর্থোনাইট্রোফেনলটা তাইলে দেখতে কিসের মতো হবে বলো তো? এই যে অর্থোনাইট্রোফেনল, দেখো অর্থ পজিশনে নাইট্রো থাকবে আর ফেনলের জন্য OH থাকবে, রাইট? এবার এখানে তাহলে কিভাবে অন্ত, এই যে এই জিনিসটা কিভাবে হয় চলো আমরা একটু সেটা দেখাই তোমাদেরকে। দেখো, হ্যাঁ দেখো ব্যাপারটা অনেকটা এরকম, দেখো O বন্ড H, আর এক্ষেত্রে যেটা হয় নাইট্রোজেন ডাবল বন্ড অক্সিজেন বন্ড অক্সিজেন, তাহলে এক্ষেত্রে আলটিমেটলি এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস প্রান্ত, ঠিক আছে? প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্ত। তাইলে এক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনটা কিভাবে গঠিত হয়? দেখো, এই অক্সিজেনের সাথে কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না, হাইড্রোজেন বন্ধন গঠিত হয় এই অক্সিজেনের সাথে। তার মানে স্ট্রাকচারটা তোমাদেরকে জিনিসটা এইভাবে দেখাইতে হবে। স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা অনেকটা আমরা এইভাবে দেখাবো, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে নাইট্রোজেন ডাবল বন্ড অক্সিজেন বন্ড অক্সিজেন, ঠিক আছে? তাইলে এটা হচ্ছে আমাদের মাইনাস প্রান্ত, এটা প্লাস প্রান্ত, কিন্তু তথাপিও এইটা হচ্ছে ডেল্টা পজিটিভ প্রান্ত, এইটা ডেল্টা নেগেটিভ প্রান্ত। এই যে এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়ে গেল। তাহলে এই যৌগের এই কম্পাউন্ডগুলো, এই মলিকিউলগুলো কি কি বাইরের মলিকিউল না, নিজেই নিজেদের মধ্যে বন্ধন গঠন করে ফেলে। তখন এটাকে আমরা কি বলি? অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এবং এই যৌগটার নাম কি? অর্থো নাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল। আর এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। এই যে অর্থ মেটা প্যারা, যেই পজিশনে যে থাকবে সেই অনুযায়ী নামকরণ হবে। তাহলে একই যৌগের মধ্যে যখন হাইড্রোজেন বন্ধন গঠিত হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো? অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে? অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এবার তোমাদেরকে প্রশ্ন করি, যদি প্রশ্নটা এরকম হয়, সি, হ্যাঁ, বন্ড ডাবল বন্ড ও বন্ড H, হ্যাঁ, CH3 বন্ড C বন্ড O বন্ড H ডাবল বন্ড O। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এইটা ডেল্টা পজিটিভ প্রান্ত, এইটা ডেল্টা নেগেটিভ প্রান্ত, এইটা আবার ডেল্টা পজিটিভ প্রান্ত, এইটা আবার ডেল্টা নেগেটিভ প্রান্ত। এখন এই যে এখানে প্লাস আর মাইনাসের মধ্যে হাইড্রোজেন বন্ধন, এখানে প্লাস আর মাইনাসের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এইটাকে তোমরা কি বলবা বলো? এটা কি অন্ত নাকি আন্ত? ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কি অন্ত নাকি আন্ত? আমরা যে এক্সাম্পলটা এই মুহূর্তে দাঁড় করাইলাম, এটাকে আমরা বলছি অ্যাসিটিক অ্যাসিডের ডাইমার গঠন। এটাই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ডাইমার গঠন, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিডের ডাইমার গঠন। আমাকে বলো এটা কি অন্ত নাকি আন্ত? ঠিক আছে, প্যারা, হ্যাঁ প্যারা। এটাকে অন্ত নাকি আন্ত সেটা আমাকে বলতে হবে। এটাকে অন্ত নাকি আন্ত? আন্ত, একজন বলেছে আন্ত। আমরা আরো এক্সাম্পলে যাব, আমরা আরো অন্ত দেখাবো, ইন্ট্রা আরো দেখাচ্ছি, স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলডিহাইড দিয়ে দেখাচ্ছি আরো দেখাবো। কনসেপ্টটা ক্লিয়ার হও, সবই দেখাবো, কনসেপ্টটা ক্লিয়ার হও। ওকে, বলো ক্লিয়ার হইছো কিনা? আরো এক্সাম্পল দিব এক্সাম্পল তো দিব, এক্সাম্পল দিলে এগুলা বুঝতে পারবা। যত বেশি এক্সাম্পল দিব তত বেশি বুঝতে পারবা এগুলা, ঠিক আছে? অন্তর এক্সাম্পল আরো দিব, ঠিক আছে? এইটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কোন প্রশ্ন? এইটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে বললাম না, অ্যাসিটিক অ্যাসিডের ডাইমার গঠন, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিডের ডাইমার গঠনে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? উত্তর হচ্ছে দুইটা। এখানে একটা হাইড্রোজেন বন্ধন, এখানে একটা হাইড্রোজেন বন্ধন। এটার স্ট্রাকচারও দেখাইতে বলে, ঠিক আছে? অনেক সময় দেখবা রিটেন টেস্টে এটার স্ট্রাকচারও দেখাইতে বলতেছে। ওকে, ফাইন।
এবার আমরা ইন্ট্রা এবং ইন্টার কিন্তু বুঝলাম, চলো আন্ত তো বুঝছো, দুইটা অণুর মধ্যে হবে। ইন্ট্রার আর কয়েকটা এক্সাম্পল দেখি আমরা, চলো অন্ত আর কয়েকটা এক্সাম্পল দেখবো। স্যালিসাইলডিহাইড আর স্যালিসাইলিক অ্যাসিড, এটার এক্সাম্পল দেখবো। ঠিক আছে, তোমরা বলবা এটা কোন ধরনের এক্সাম্পল, উপরে তো লিখাই আছে, আয় হায় উপরে তো লিখাই আছে। আচ্ছা প্রথমে যোগের সংকেতটা একটু দেখাই তোমাদেরকে। সংকেতটা কিসের মতো? সংকেতটা হচ্ছে OH, যদি স্যালিসাইলডিহাইড বলে, হ্যাঁ স্যালিসাইলডিহাইড, তার মানে এটা একটা অ্যালডিহাইড, হ্যাঁ বন্ড CHO। আর স্যালিসাইলিক অ্যাসিড মানে কি? স্যালিসাইলিক অ্যাসিড মানে জাস্ট অ্যালডিহাইডের জায়গাতে অ্যাসিড পোরশনটা থাকবে, হ্যাঁ এটা একটা অ্যাসিড, তার মানে এক্ষেত্রে অ্যাসিড পোরশনটা থাকবে। তোমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বা তখন দেখবা কোপ বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়, সেখানে দেখবা, হ্যাঁ দেখবা। ফাইন, এবার আসো এই জিনিসটা কিভাবে কনভার্ট হয়ে যায়, কিভাবে কনভার্ট হয়ে যায়, কনভার্ট তো না অ্যাকচুয়ালি, এখান থেকে কিভাবে হাইড্রোজেন বন্ধনের এক্সাম্পল দেখাইতে পারি, এখান থেকে কিভাবে হাইড্রোজেন বন্ধনের এক্সাম্পল দেখাইতে পারি সেটা একটু দেখো। উপরে O বন্ড H, তাই না, অক্সিজেনের সাথে হাইড্রোজেন সংযুক্ত থাকবে, আর CHO ফোনের মধ্যে যে কেউ থাকলেই তো হবে, ফোনের মধ্যে যে কেউ থাকলেই হবে, বন্ড হাইড্রোজেন ডাবল বন্ড অক্সিজেন, তাই না। এটাকে আরেকটু ডিফারেন্ট ভাবে লিখি, বন্ড হাইড্রোজেন ডাবল বন্ড অক্সিজেন। তাহলে এক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে এইটা হচ্ছে ডেল্টা নেগেটিভ প্রান্ত, এটা ডেল্টা পজিটিভ প্রান্ত, তাহলে এক্ষেত্রে যে বন্ধনটা তৈরি হচ্ছে হাইড্রোজেন বন্ধন, কোন ধরনের হাইড্রোজেন বন্ধন, এইটা নাকি এইটা আমাকে বলো তো, তাহলে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। হ্যাঁ সংকেতগুলো মুখস্থ করতে হবে তা না, কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকাও, তাহলে দেখবা ইজিলি পারবা তোমরা। এটা কনভার্ট হয়ে যাবে কিভাবে, এটা কনভার্ট হয়ে যাবে কিভাবে সেটা একটু দেখো। এইটা কনভার্ট হয়ে যাবে কিভাবে, হ্যাঁ O বন্ড H, আর এক্ষেত্রে C ডাবল বন্ড O বন্ড, আচ্ছা ব্যাপারটাকে আমরা উপরের দিকে দেখাবো, C বন্ড O বন্ড H, আর এক্ষেত্রে ডাবল বন্ড O। তাহলে দেখো এইটা ডেল্টা পজিটিভ প্রান্ত, এইটা ডেল্টা নেগেটিভ প্রান্ত, ঠিক আছে এইটা ডেল্টা নেগেটিভ প্রান্ত। তাহলে এবার খেয়াল করে দেখো এদের মধ্যে এই যে এখানে আমাদের যে বন্ধনটা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন এবং এটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ধন। তাহলে দেখো একই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধনটা যখন তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা বলছি ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ধন। তাহলে দুইটার মধ্যে পার্থক্য তো নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এখন অনেকগুলো এক্সাম্পল দিলাম, এখন আশা করছি তোমরা ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। হ্যাঁ অর্গানিক প্রো ম্যাক্সের ক্লাস এটা পাবা, অর্গানিক প্রো ম্যাক্সের ক্লাসে এরকম আরো মজার মজার ট্রিক্স শিখতে এক্ষুনি ভর্তি হয়ে যাও অর্গানিক প্রো ম্যাক্সে, ঠিক আছে। একটা ট্রেলার দিয়ে দিলাম তোমাদেরকে। হ্যাঁ এরকম অনেক এক্সাম্পল শিখবা সেখানে, কিন্তু বেসিক জিনিসটা আশা করছি তোমরা এখন বুঝেছো। আর এরকম ছোট ছোট বেঞ্জিনের মতো সংকেত তো ছোটবেলা থেকেই শিখে এসেছো, অনেকে জন্মের আগে থেকেই শিখে এসেছো এগুলা। এখন বলো এই টার্মটা ক্লিয়ার হয়েছে কিনা, ইন্টার আর ইন্ট্রা ক্লিয়ার হয়েছে কিনা বলো, ইন্টার আর ইন্ট্রা ক্লিয়ার হয়েছে কিনা। আশা করছি এখন তোমরা ক্লিয়ার। ক্লিয়ার 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 ক্লিয়ার, ফাইন। আমরা পরের কোশ্চেনে চলে যাব। এখন ইন্টারমলিকিউলারের কয়েকটা প্রশ্ন আছে, হ্যাঁ কয়েকটা কনসেপচুয়াল প্রশ্ন আছে। সেটা হচ্ছে CH3COOH লিকুইড আর CH3COOH ভ্যাপার বা বাষ্প। হ্যাঁ এটা হচ্ছে তরল, এইটা হচ্ছে তরল আর এইটা হচ্ছে বাষ্প, ঠিক আছে এটা হচ্ছে বাষ্প, ফাইন। এখন এই দুটার স্ট্রাকচার নিয়ে আমরা কাজ করব। তাহলে তরল অবস্থায় কি হয়, C বন্ড CH3, হ্যাঁ ডাবল বন্ড O বন্ড
ডাবল বন্ড ও বন্ড এইচ, ঠিক আছে। এখানে আরেকটা CH3, হ্যাঁ, CH3 বন্ড সি বন্ড ও বন্ড এইচ ডাবল বন্ড ও। এরকম না, আমি জিনিসটাকে এভাবে দেখাবো, হ্যাঁ, CH3 না, C বন্ড CH3, C বন্ড এক পাশে CH3 দেখাইলাম, এই পাশে O বন্ড H, আর এই পাশে দেখাবো ডাবল বন্ড O, ঠিক আছে। তাহলে দেখো প্লাস মাইনাস প্রান্ত কিন্তু পাচ্ছি, তাই না? তাহলে কিন্তু ডাবল বন্ড প্লাস মাইনাস প্রান্ত পাচ্ছি। ফাইন, আবারও CH3 O বন্ড H, হ্যাঁ, ডাবল বন্ড O, আবার C বন্ড CH3, এটাকে তুমি উপরের দিকেও দেখাইতে পারতা, কোনো সমস্যা নেই, O বন্ড H ডাবল বন্ড O। তাহলে এই ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখো, এইটা ডেল্টা নেগেটিভ প্রান্ত, এইটা ডেল্টা পজিটিভ প্রান্ত, ডেল্টা নেগেটিভ প্রান্ত, ডেল্টা পজিটিভ প্রান্ত, ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ। তাহলে এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ধনটা তৈরি হচ্ছে, হাইড্রোজেন বন্ধনটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে তরল অবস্থায়, তরল অবস্থায় এরকম একটা স্ট্রাকচার তৈরি করছে। কিন্তু যখন ভ্যাপার অবস্থায় তখন যে ঘটনাটা ঘটে, তোমরা একটু খেয়াল করে দেখো, ভ্যাপার অবস্থায় যে ঘটনাটা ঘটে, আমরা এখানে যেটা দেখিয়েছি, এই যে এখানে, এই যে এখানে, হ্যাঁ, একদম ঠিক সেম ঘটনাটা ভ্যাপার অবস্থায় ঘটে। CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড H, CH3 বন্ড C, হ্যাঁ, বন্ড O বন্ড H ডাবল বন্ড O। তো এক্ষেত্রে আসলে যে ঘটনাটা ঘটে, তোমরা একটু খেয়াল করে দেখো, এইটা ডেল্টা নেগেটিভ, এইটা ডেল্টা পজিটিভ, এইটা ডেল্টা পজিটিভ, এইটা ডেল্টা নেগেটিভ। তাহলে এদের মধ্যে হাইড্রোজেন বন্ধনটা তৈরি হয়ে যায় এবং এই বাষ্পীয় অবস্থায় কিন্তু সে ডাইমার গঠন করে, বাষ্পীয় অবস্থায়। তাহলে CH3 বাষ্প অবস্থায় হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ডাইমার গঠন করে, তরল অবস্থায় যেটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, আরো কে কে করে, H3BO3 করে, হ্যাঁ, H3BO3 এটাও কিন্তু করতে পারে, H3BO3, হ্যাঁ, যদি এক্সাম্পলটা লাগবে না তো এটাও কিন্তু করতে পারে। ফাইন, তাহলে দেখো এই যে ডাইমার গঠন, এইটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এটা আসে। CH3COOH এর ডাইমার গঠনটা দেখাও, কোন অবস্থায়, কোন ফেজে ডাইমার গঠন দেখায়? ভ্যাপার অবস্থায়, মানে হচ্ছে বাষ্প অবস্থায়। তরল অবস্থায় কিন্তু এটা করতে পারে না, ঠিক আছে, বাষ্পীয় অবস্থায় এটা করতে পারে। ওকে, তাহলে আশা করছি টপিকটা এখন তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, নরমালি থাকে না, হ্যাঁ, ওকে ফাইন। এবার আসো, খুব দারুণ একটা প্রশ্ন তোমাদেরকে শেখাবো। হাইড্রোজেন বন্ধনের সাহায্যে পানির ভৌত অবস্থার ব্যাখ্যা। পানির ভৌত অবস্থা তিনটা অবস্থায় দেখবো, একটা হচ্ছে গ্যাসিয়াস অবস্থা, তরল আর সলিড অবস্থা, তিনটাই দেখবো আমরা। গ্যাস, সলিড আর তরল, তিনটা অবস্থায় দেখবো, ঠিক আছে। প্রথমত দেখো গ্যাস অবস্থায় কি হয়, প্রথমত গ্যাস অবস্থায় কি হয়, ও বন্ড এইচ, হ্যাঁ, ও বন্ড এইচ অনেক দূরে দূরে অবস্থান করে গ্যাস অবস্থায়, কারণ এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। এই জন্য কি হয়, এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। তরল অবস্থায় কি হয়, এরা একটু কাছাকাছি চলে আসে, এরা কিছুটা কাছাকাছি চলে আসে, আন্তঃআণবিক দূরত্ব কমে যায়, আন্তঃআণবিক দূরত্ব কমে যায়, যখন কমে যায় তখন তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়ে যায়, ঠিক আছে, তখন তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়ে যায়, হাইড্রোজেন বন্ধন তৈরি হয়ে যায়, হ্যাঁ, হাইড্রোজেন বন্ধন তৈরি হয়ে যায়। আর মজার ব্যাপার হচ্ছে যখন সলিড তখন বরফে পরিণত হয়, আর বরফে যখন পরিণত হয় তখন অনেক আয়তন বেড়ে যায়, আয়তন যখন বেড়ে যাবে তখন কি হবে, আমরা কিন্তু ওই টপিকটা এক্সপ্লেইন করতে পারবো যে বরফ পানিতে ভাসে কেন, হ্যাঁ, বরফ পানিতে ভাসে কেন, ঠিক আছে। আমরা চলো এখন বরফের স্ট্রাকচারটা দেখব, ঠিক আছে, আমরা বরফের স্ট্রাকচারটা দেখব, বরফের স্ট্রাকচার। চলো, কঠিন অবস্থায় কি করে পানি, কঠিন অবস্থায় পানি কি করে,
অক্সিজেন 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 অক্সিজেন। আমি একটু স্ট্রাকচারটা ড্র করছি, একটা হাইড্রোজেন বাইরের দিকে, একটা ভেতরের দিকে, ঠিক আছে? একটা হাইড্রোজেন বাইরের দিকে, আরেকটা ভেতরের দিকে, একটা বাইরের দিকে, আরেকটা ভেতরের দিকে। হ্যাঁ, এরকম একটা বাইরের দিকে, আরেকটা হচ্ছে ভেতরের দিকে, একটা বাইরের দিকে, আরেকটা ভেতরের দিকে, ঠিক আছে? একটা বাইরের দিকে, আরেকটা ভেতরের দিকে, একটা বাইরের দিকে, আরেকটা ভেতরের দিকে। তাতে সুবিধাটা কি হইলো দেখো, তাতে সুবিধাটা কি হইলো দেখো, সুবিধাটা দেখো, একটা বাইরে একটা ভেতরে। তাতে এই যে ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ প্রান্তের মধ্যে হাইড্রোজেন বন্ধন, ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ প্রান্তের মধ্যে হাইড্রোজেন বন্ধন, নেগেটিভ পজিটিভ প্রান্তের মধ্যে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন। আশা করছি ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়েছে। এবং এদের মধ্যে একটা ফাঁকা অংশ সৃষ্টি হয়ে যায়, তাই না? এদের মধ্যে দেখো একটা ফাঁকা অংশ সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, যেটাকে আমরা একটা ভয়েড অংশ বলি। হ্যাঁ, একটা ফাঁকা অংশ সৃষ্টি হয়ে যায়, একটা ফাঁকা অংশ সৃষ্টি হয়ে যায়, ফাঁকা অংশ সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে বরফের গঠন। তার মানে এই অবস্থায় আয়তন অনেক বেড়ে যায়, এই অবস্থায় আয়তন অন্য যে কারো থেকে অনেক বেড়ে যায় এবং অনেকগুলো কাছাকাছি চলে আসে। কারণ আমরা জানি সলিড অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব সব থেকে কম হয়, তাই না? সলিড অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব সব থেকে কম হয়, সব থেকে কম হয়। তাইলে দেখো এক্ষেত্রে আয়তন বেশি। তাহলে এবার তোমরা নিশ্চয়ই জানো রো ইজ ইকুয়াল টু এম ডিভাইড বাই ভি। আয়তন বাড়লে ঘনত্ব কি হয়? আয়তন যদি বাড়ে, আয়তন বাড়লে ঘনত্ব কমে যেতে থাকে, তাই না? আয়তন যদি বাড়ে তাহলে ঘনত্ব কি হবে? কমে যাবে। আয়তন বাড়লে ঘনত্ব কমে যাবে। তাহলে এবার বলো যে কোনো কিছুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে যদি কম হয় তাহলে সেটা কি হবে? পানিতে ভেসে থাকবে। তাহলে বরফ কেন পানিতে ভেসে থাকবে সেটার এক্সপ্লানেশন তো পাইছো, তাই না? এটা ধরো পানি, এটা হচ্ছে পানি আর এটা হচ্ছে বরফ। তাহলে বরফ কেন পানিতে ভেসে থাকে? এটা লিখবা, এটা লিখবা, ব্যাখ্যা করে দিবা। কোনো কিছু ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম হলে সেটা পানিতে ভেসে থাকবে। তাহলে বরফের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম, ঠিক আছে? কেন? কারণ আয়তন বেশি, ঠিক আছে? এর থেকে আয়তন বেশি, ক্লিয়ার? আর এখান থেকেই তো জানি ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে বরফ কেন পানিতে ভেসে থাকে এই প্রশ্নের উত্তর পেয়ে গেছো না? স্ট্রাকচারটা আঁকতে পারতে হবে। এখানে আমার দেখতে যত সুন্দর লাগতেছে তুমি আঁকলে কিন্তু তত সুন্দর হবে না। কেন জানো? একটা হাইড্রোজেন বাইরের দিকে, আরেকটা ভেতরের দিকে, একটা বাইরের দিকে, আরেকটা অক্সিজেনের ডিরেকশনের দিকে, একটা হাইড্রোজেন বাইরের দিকে, আরেকটা অক্সিজেনের ডিরেকশনের দিকে। তাহলে দেখবা তখন এরকম একটা স্ট্রাকচার পাবা। চলো আরেকবার শিখি সবাই, তোমাদেরকে আরেকবার শেখাই। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ঠিক আছে? একটা বাইরে একটা ভেতরে, 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 একটা বাইরে আরেকটা ভেতরে। এবার বাকি অংশটুকু দেখাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এবার বাকি অংশটুকু দেখাই দিলেই হয়ে যাবে, সরি, এবার বাকি অংশটুকু দেখাই দিলেই হয়ে যাবে। চলো এই যে আরেকটু মোটা করতে হবে, ফাইন। এই যে এখানে হাইড্রোজেন বন্ধন, 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 এইখানে হাইড্রোজেন বন্ধন। দেখো তো হয়ে গেছে না? হ্যাঁ, ফাইন, হয়ে গেছে। তো এই হচ্ছে বরফের স্ট্রাকচার, ঠিক আছে? 1 2 3 4 5 6। ওকে, এই হচ্ছে বরফের স্ট্রাকচার। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে বরফ কিভাবে তৈরি হয় এবং পানির তিনটা অবস্থা হাইড্রোজেন বন্ধনের সাহায্যে কিন্তু এক্সপ্লেন করে দিলাম। টপিকটা বুঝতে পেরেছো কিনা বলো? আচ্ছা, হাইড্রোজেন, হ্যাঁ, হাইড্রোজেন বন্ডের কাজ কি এটাই তো লাস্টে শেখাবো। হাইড্রোজেন বন্ড আমাদের কোথায় কাজে লাগে, তাই না? যে প্রশ্নটা তোমরা করতেছো সেটার উত্তর আছে বাবা, আছে, সেই প্রশ্নের উত্তর আছে, সেটার উত্তর দিব, ঠিক আছে? সেই প্রশ্নের উত্তর দিব, সেই প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে, ফাইন।
ওকে, গ্যাসীয় অবস্থায় হাইড্রোজেন বন্ধন কার্যকর হয় না। হ্যাঁ, এখানে হাইড্রোজেন বন্ধন নাই, এখানে হাইড্রোজেন বন্ধন নাই, হাইড্রোজেন বন্ধন নাই। আচ্ছা, একটা প্রশ্ন হয় না, একটা প্রশ্ন তো প্রায়ই হয় যে H2O তরল হলেও H2S গ্যাসীয় কেন, গ্যাসীয় কেন? এই ধরনের প্রশ্ন তোমরা ফেস করবা কিন্তু। হ্যাঁ, এক্ষেত্রে কি H2S এর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন নাই, আর H2 এর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, তাই তারা কাছাকাছি থাকে। এই যে কাছাকাছি থাকে এইটা দেখাবা, তখন এই যে এই পার্টটা দেখাবা। H2 তরল হইলেও H2S গ্যাসীয় কেন? H2S এর মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, এর মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই। ঠিক আছে, না থাকার জন্য কি হয়, পানি হাইড্রোজেন বন্ধন থাকার জন্য আন্তঃআণবিক দূরত্ব কমে আসে। হ্যাঁ, তখন কি হয়, তখন পানি তরল অবস্থায়, তরল অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব কম। দেখো এই যে ঠিক কেন হয়, এই যে যখন নতুন একটা বন্ধন সৃষ্টি হচ্ছে, আরো কাছাকাছি চলে আসতেছে, বন্ধন সৃষ্টি হলে তখন আন্তঃআণবিক দূরত্ব আরো কমে যেতে থাকে। তো H2S গ্যাসীয় এবং H2O তরল, দেখবা এরকম প্রশ্ন টেস্ট পেপারে অনেকগুলো পাবা, অনেকবার পাবা। হ্যাঁ, ওকে, হাইড্রোজেনের বন্ধন ডেফিনেশন কিভাবে দিব? হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের চেয়ে অধিক তড়িৎ ঋণাত্মক কোনো একটা মৌল সংযুক্ত হয়ে যে দুর্বল বন্ধন সৃষ্টি করে সেটাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলি। ঠিক আছে, ফাইন। আশা করছি টপিকগুলো তোমরা বুঝতে পেরেছো। এগুলো কিন্তু রিটেনের জন্য বেশ ইম্পর্টেন্ট টপিক। লাস্টে দেখাবো হাইড্রোজেন বন্ধন কোথায় কাজে লাগে। তাহলে বরফ পানিতে ভাসে কেন? এটা একটা HW করবা তোমরা, HW নাম্বার 1 ব্যাখ্যা করেছি অলরেডি। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ঘনত্ব সব থেকে বেশি কেন? HW নাম্বার 2 এটা ছোটবেলা থেকে জানো তোমরা। ইথানোয়িক অ্যাসিড ডাইমার গঠন করে কেন? HW নাম্বার 3 প্রত্যেকটা এক্সপ্লেন করে দিয়েছি। হ্যাঁ, ওকে, ঘনত্ব সব থেকে বেশি কেন? আলটিমেটলি তো ব্যাখ্যা করলামই এটা। ওকে, এরপর হাইড্রোজেন বন্ধন রিটেনের জন্য HF H2 NH3 কে হাইড্রোজেন বন্ধনের শক্তিমাত্রার ক্রমানুসারে সাজাও। যদি কখনো এটা বলে, তাহলে দেখো এটার উত্তর তো অলরেডি দিয়ে দিয়েছি আমি। HF, এরপর O বন্ড H, বন্ড H, এবং এরপর অ্যামোনিয়া NH3 NH3 NH3। হ্যাঁ, তো দেখো এক্ষেত্রে আমরা কি বলেছিলাম, ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যত বাড়তে থাকবে, যত বাড়তে থাকবে শক্তিমাত্রা তত বাড়তে থাকবে, হাইড্রোজেন বন্ডের শক্তি তত বাড়তে থাকবে। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4.0, এটা 3.5, এটা 3.0। তাহলে তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হাইড্রোজেন বন্ডের শক্তিমাত্রা তত বেশি। ঠিক আছে, শক্তিমাত্রা তত বেশি। ফাইন, খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। HF H2 এবং NH3 কে বয়লিং পয়েন্টের ক্রমানুসারে সাজাও। বয়লিং পয়েন্টের কনসেপ্টটা কিন্তু ডিফারেন্ট হবে, বয়লিং পয়েন্টের কনসেপ্টটা কিন্তু ডিফারেন্ট হবে। কারণ ডিফারেন্ট হবে, দেখো জিনিসটা এরকম হবে, H2O HF NH3। ঠিক আছে, কেন জানো, কেন জানো? তোমাদের নিশ্চয়ই মনে আছে পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন সংখ্যা, হাইড্রোজেন বন্ধন সংখ্যা বলে একটা চার্ট ছিল আমাদের প্রথমে। পানিতে কয়টা হাইড্রোজেন বন্ধন সম্ভব? 4টা। হ্যাঁ, পানিতে কয়টা হাইড্রোজেন বন্ধন সম্ভব? 4টা। HF এ কয়টা? 2টা। NH3 তে কয়টা? NH3 তে 2টা। ঠিক আছে, NH3 তে কয়টা? 2টা। ঠিক আছে, তো দেখা যায় পানির ক্ষেত্রে যত বেশি হাইড্রোজেন বন্ধন থাকবে ওই বন্ধন ভাঙতে তত বেশি তাপ দিতে হবে, তার বয়লিং পয়েন্টের ভ্যালু তত বেশি হবে। তাহলে এক্ষেত্রে দেখা যায় পানির বয়লিং পয়েন্টের ভ্যালু অলমোস্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। HF এর ক্ষেত্রে সেটা 19.5 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যামোনিয়ার ক্ষেত্রে সেটা -33.3 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আশা করছি এটা তোমরা চাইলে এমসিকিউ এর জন্য মুখস্থ রাখতে পারো, মুখস্থ রাখতে পারো। হ্যাঁ, এটা অ্যাডমিশনে যে কাজে লাগবে, এইচএসসি তে খুব একটা কাজে লাগে না, এইচএসসি তে এগুলো খুব একটা কাজে লাগে না। ঠিক আছে, অ্যাডমিশনের জন্য চাইলে মাথায় রাখতে পারো। ওকে, অ্যাডমিশনের জন্য চাইলে মাথায় রাখতে পারো। আর এই কনসেপ্টটা কেন এসেছে, এই যে হাইড্রোজেনের পানির মধ্যে 4টা, এর মধ্যে 2টা, এর মধ্যে 2টা হাইড্রোজেন বন্ধন আছে, এই জন্য বন্ধন নাম্বার যত বাড়তে থাকবে। হ্যাঁ, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো বন্ড তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সব থেকে কম। হ্যাঁ, এই জন্য বন্ধনটা দুর্বল, এই জন্য তার বয়লিং পয়েন্টের ভ্যালুও কম। ফাইন, তো এতক্ষণ ধরে তোমরা যে প্রশ্নটা করতেছিলে হাইড্রোজেন বন্ধন
কোথায় ব্যবহার করা হয়, হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য কি। হ্যাঁ, দেখো ব্যাপারটা দেখো, H2HF হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, এটা হচ্ছে বৈশিষ্ট্য পড়তেছি আমরা। চিনি কেন পানিতে দ্রবীভূত হয়, হাইড্রোজেন বন্ধনের কারণে। হ্যাঁ, পানির পৃষ্ঠতল টান বা পৃষ্ঠটান এবং সান্দ্রতা বৃদ্ধি পায়। পদার্থের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য। হ্যাঁ, বরফে প্রতি অক্সিজেন পরমাণু পরিবেষ্টিত থাকে 4টি হাইড্রোজেন বন্ধন দ্বারা। আমরা কিন্তু অলরেডি দেখিয়েছি পানির ক্ষেত্রে কয়টা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। সূত্রটা কি ছিল, লন পেয়ার অথবা হাইড্রোজেন নাম্বারের মধ্যে যেটা কম থাকে সেটাকে ডাবল করে ফেলবো আমরা। শক্তি একটি সমযোজী বন্ধন শক্তির প্রায় 1/10 গুণ। হাইড্রোজেন বন্ধনের শক্তি সমযোজী বন্ধনের তুলনায় 1/10, তার মানে অনেক দুর্বল বন্ড এটা। হাইড্রোজেন বন্ধন একটা খুবই দুর্বল বন্ধন। হ্যাঁ, গলনাঙ্ক, বাষ্পীকরণ তাপ, স্ফুটনাঙ্ক সবই বৃদ্ধি পায়। ঠিক আছে, বাষ্পীকরণ তাপ সবই বৃদ্ধি পেতে থাকে। প্রোটিন, কার্বোহাইড্রেট, ডিএনএ প্রভৃতি পানিতে দ্রবণীয় হয় হাইড্রোজেন বন্ধন গঠন করে বলে। মানে পানিতে দ্রবণীয়তার ক্ষেত্রেও কিন্তু এটা একটা কারণ। তাহলে নিশ্চয়ই পোলার হইতে হবে, এই জন্যই হাইড্রোজেনের সাথে ফন যুক্ত হয়, অধিক তড়িৎ-ঋণাত্মক মৌল সংযুক্ত হয়। বুঝতে পেরেছো? ফাইন। HF H2ROH জৈব কার্বক্সিলিক অ্যাসিডের ডাইমারে বিদ্যমান আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এই যে ডাইমার গঠন কিন্তু অলরেডি আমি দেখিয়েছি। কোনটা? এই যে এদের ডাইমার, সরি এটা না, আমি এইটার ডাইমার গঠন দেখিয়েছি, জৈব কার্বক্সিলিক অ্যাসিডের ডাইমার গঠন দেখিয়েছি। হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, নাইট্রোফেনল, ক্লোরোফেনল, স্যালিসাইলিক অ্যাসিড এ বিদ্যমান অনুস্থ হাইড্রোজেন বন্ধন। ওই যে বললাম ক্লোরিন থাকলে সেক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব। ঠিক আছে, আমরা কিন্তু প্রথমে দেখেছি। এই টপিকটা একবার এক নজর দেখে রাখতে পারো ফর বেসিক ক্লিয়ারিং এর জন্য, মানে কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য এই পয়েন্টটা তোমরা একটু দেখে রাখতে পারো। হ্যাঁ, সান্দ্রতা কি, আঠাত্মতা ফিজিক্সে পড়েছো না? সান্দ্রতা, ভিসকোসিটি খুব সম্ভবত পড়ো নাই এটা? কোন চ্যাপ্টারে আছে? সপ্তম চ্যাপ্টার, খুব সম্ভবত সপ্তম অধ্যায়। ওই যে ইয়াং এর গুণাঙ্ক, তারপর হচ্ছে হুকের সূত্র, হ্যাঁ, আয়তন প্রতিসরাঙ্ক, এরকম একটা চ্যাপ্টার আছে না? ওখানে দেখবা খুব সম্ভবত আছে। পৃষ্ঠটান যেই সব চ্যাপ্টারে আছে। ফাইন। এখন তোমরা যে প্রশ্নটা বারবার করেছো, হাইড্রোজেন বন্ধন কোথায় কাজে লাগে ভাইয়া? হাইড্রোজেন বন্ধনের কাজ কি? হাইড্রোজেন বন্ধন শিখে আমার লাভটা কি হচ্ছে? হাইড্রোজেন বন্ধন শিখে আমার লাভটা কি হচ্ছে? পানি না হয়ে গ্যাস আকারে থাকতো। হাইড্রোজেন বন্ধন আছে বলি তো, নরমালি পানি কি আলাদা আলাদা ভাবে গ্যাসিয়াস অবস্থায় থাকে, হাইড্রোজেন বন্ধন থাকলে তরল হয় এবং সলিড হয়, তাই না? দেহ গঠনের অন্যতম উপাদান যে পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধন, দুইটা প্রোটিন মিলে কি পেপটাইড বন্ধন তৈরি করে, সেটা হাইড্রোজেন বন্ধনের জন্য। ডিএনএ এর গঠনে হাইড্রোজেন বন্ধনের ভূমিকা রয়েছে। ভারী তুষারপাতের ফলে সেখানে জলাধারের উপরে বরফের লেয়ার তৈরি হয় হাইড্রোজেন বন্ধনের জন্য। হ্যাঁ, অত্যানুকূল তাপমাত্রা বিরাজ করে, জলজ প্রাণীর জন্য অত্যানুকূল তাপমাত্রা বিরাজ করে। এবার পানির পৃষ্ঠতল টান এবং সান্দ্রতা বৃদ্ধি পায়, অলরেডি আমি বৈশিষ্ট্যের মধ্যেই দেখিয়েছি এটা। আর লাস্টে দুইটা বৈশিষ্ট্য দেখো, চিনি দ্রবীভূত হাইড্রোজেন বন্ধনের কারণে, এটাও দেখিয়েছি। প্রোটিন, কার্বোহাইড্রেট, ডিএনএ প্রভৃতি দ্রবীভূত হয় হাইড্রোজেন বন্ধনের কারণে, ওই যে পোলারিটির কারণে। ঠিক আছে, পোলারিটির কারণে। এই হচ্ছে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব। এটা চাইলে মাথায় রাখতে পারো, মাঝে মধ্যে এখান থেকে প্রশ্ন হতেও পারে, কিন্তু বেসিকের জন্য কিছু জিনিসপত্র তোমার জানা থাকতে হবে, যে হাইড্রোজেন বন্ধন আসলে কোথায় কাজে লাগে, হাইড্রোজেন বন্ধন বলতে আমরা আসলে কি বুঝি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন। সো হাইড্রোজেন বন্ধন রিলেটেড যা কিছু ছিল সব কিছু তোমাদেরকে পড়াই দিলাম। আমাদের শুধু একটা জিনিস থাকলো, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়ালস ফোর্স, যেটা আমরা আগামী ক্লাসে পড়ে ফেলবো। তারপর একটা স্পেশাল ক্লাস হবে, তারপরে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এখন বলো, ওকে, পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে আমরা চলো একটা রিভিউ করে ফেলি। আজকের ক্লাসে কি কি জানলাম আমরা? সো আমরা আজকের ক্লাসে আন্তঃআণবিক বন্ধন সম্পর্কে শেখার চেষ্টা করলাম, যেখানে আন্তঃআণবিক বলতে দুইটা বন্ধনকে বোঝায়, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। তো নেক্সট ক্লাসে কিন্তু আমরা এই জিনিসটা নেক্সট ক্লাসে পড়বো আমরা। হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট। ফাইন। এখন হাইড্রোজেন বন্ধনের মধ্যে বেসিক ডেফিনেশন বুঝাইলাম, কাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, অনেকগুলো টেস্ট করে করে দেখিয়েছি তোমাদেরকে। ঠিক আছে, ফাইন। এরপর হাইড্রোজেন বন্ধনের নাম্বার, কোন একটা যৌগের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন তৈরি হইতে পারে সেটা দেখালাম। ওই যে কিছুক্ষণ আগে দেখো, এই যৌগটা নিয়েই তো কাজ করছিলাম। পানি 4টা, অ্যামোনিয়া 2টা, এইচএফ হচ্ছে 2টা। তাইলে এই জন্য পানির ক্ষেত্রে বয়লিং পয়েন্টের ভ্যালু বেশি হইলো, অ্যামোনিয়ার ক্ষেত্রে -33.3 হইলো, এইচএফ এর ক্ষেত্রে 19.5 ডিগ্রি কেন হইলো? এবার বুঝতে পেরেছো? ফাইন। এরপর হাইড্রোজেন বন্ধন যে দুই প্রকার, আন্ত এবং অন্ত, সেটা এক্সপ্লেন করেছি তোমাদের।
এরপর স্যালিসাইলিক অ্যাসিড স্যালিসাইলডিহাইডের ক্ষেত্রে অন্ত ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করলাম। তারপর এটার ব্যাপারের মধ্যে যে ডাইমার গঠিত হয় সেটা দেখিয়েছি, পানির তিনটা অবস্থা দেখাইলাম, বরফের গঠন দেখাইলাম, এই তিনটার মধ্যে দুইটাই আমি এক্সপ্লেন করেছি। এইচডাব্লিউ গুলো শেষ করবা, তারপর শক্তি অনুসারে সাজাইলাম, বয়লিং পয়েন্টের ক্রম অনুসারে, এরপর গুরুত্ব আর বৈশিষ্ট্য দেখাইলাম। সো এই হচ্ছে হাইড্রোজেন বন্ড রিলেটেড কমপ্লিট আলোচনা। এখন বলো হাইড্রোজেন বন্ধন টপিকটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। এখন যে তুমি যদি বোর্ড এক্সামের কোশ্চেন সলভ করো এবং অ্যাডমিশনের কোশ্চেনও সলভ করো, দেখবা তুমি সবই পারতেছো। ঠিক আছে, ফাঁকিবাজের দল ক্লিয়ার হয়েছে কিনা বলো। আলহামদুলিল্লাহ, ফাইন। ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার 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 ক্লিয়ার, ফাইন। ক্লিয়ার না হয়ে যাবা কোথায়? ফাইন, আশা করছি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো। এইচডাব্লিউটা করবা, এইচডাব্লিউ করে জমা দিবা। ঠিক আছে, এইচডাব্লিউ করে এইচডাব্লিউটা সাবমিট করবা এবং বাসায় প্র্যাকটিস করো, দেখো একদম সব প্রশ্ন তোমরা সলভ করতে পারবা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা ভ্যান ডার ওয়ালস ফোর্স পড়বো, তবে এইচডাব্লিউ গুলো করো। হ্যাঁ, না হলে টানা ক্লাস করে গেলেও কিন্তু খুব একটা লাভ হবে না। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।